ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে এই যে দেখেন সেম শেপটাকে আমি বারবার কপি করতেছি। তাহলে আমি আরেকটা কপি করি, কপি করে মেঝে দিয়ে দিই আমি এখানে। ডান। মেঝের কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এবার আমি এটা রুফ ছাদের ব্যবস্থা করি। তো ছাদটা আমরা কিভাবে করবো? ছাদটার ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শেপ নেব, হচ্ছে এই শেপটা নেই। এই শেপটা নিয়ে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই। কালারের কোনো সিরিবিরি নেই, আমার কালার সেন্স খুব ভালো না, কাজে এটা নিয়ে এত টেনশনের কিছু নেই যে ভাই এটা কি করতেছে। পাশাপাশি আমি হচ্ছে এবার আমাদের ফ্রি ফর্ম টুলটা নিয়ে আসবো। ফ্রি ফর্ম টুলটা দিয়ে আমি বাকি ছাদের বাকি অংশটা তৈরি করি। ফ্রি ফর্ম টুলটা যেহেতু যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছে, এই হিসাবে আমরা খুবই স্মুথলি ব্যবহার করে ফেললাম। ফরম্যাট থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। ভালো লাগছে, সুন্দর। তাহলে আমরা জাস্ট তিনটা শেপ ব্যবহার করছি এখানে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এবং আরেকটা হচ্ছে ফ্রি ফর্ম। এই তিনটা শেপ ব্যবহার করে আমরা মোটামুটি একটা ঘর তৈরি করে ফেলি। তো এই যে শেপের ব্যবহারটা যদি আপনি পারফেক্টলি পারেন, দেখবেন যে অনেক কিছু সহজ হয়ে গেছে, অনেক ডিজাইন করতে পারতেছেন আপনি। স্লাইড গুলা খুবই স্মার্ট। এখানে দেখে নাই। আচ্ছা, তাহলে শেপের ব্যবহারটা গুরুত্বপূর্ণ এইটুকু বোঝানোর জন্য এই যে এই জিনিসটা তৈরি করলাম। রিয়েল লাইফে আগে গেছি, ঘরটা আমাদের খুব বেশি লাগে না। আপনি প্র্যাকটিস করার জন্য কিছু এলিমেন্টস দরকার হবে, তখন আপনি এইগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, জাস্ট এই কারণেই। আচ্ছা, তাহলে শেপ নিয়ে ওভারঅল এতক্ষণ যা বললাম, শেপের গুরুত্ব বুঝাইলাম এবং টুকটাক শেপের ব্যবহারটা বুঝাইলাম। শেপের ব্যবহারের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলছি, এগুলো একটু নোট ডাউন করতে পারেন, অথবা হচ্ছে নেক্সট ব্যবহারের ক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখা দরকার। শেপটাকে আমরা কপি করতেছি কিভাবে? কন্ট্রোল প্রেস করে এটাকে ড্র্যাগ করলে এটার আর একটা কপি হচ্ছে, কারণ আপনার ভবিষ্যতে কিন্তু এটা খুব বেশি লাগবে, ব্যবহার করা লাগবে। আর শেপটার ক্ষেত্রে আমি স্পেসিফিক ফ্রি ফর্ম শেপ এবং কার্ভ, এই দুইটা শেপের কথা বলছি। এই দুইটা শেপের প্র্যাকটিসটা একটু আপনারা নিজেদের মতো করে করে ফেলবেন। নেক্সট ক্লাসে তো অবশ্যই এইগুলোর ব্যবহার দেখাবো ইনশাল্লাহ। তবে এখন থেকে প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার নেক্সট ক্লাসে আপনার এইগুলার সমস্যা হবে না, ইজিলি সলভ করতে পারবেন। এই দুইটা অপশন শেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা অপশন বলছি, আপনি যদি শেপটাকে একেবারে 100% স্কোয়ার বা হচ্ছে 100% সার্কেল রাখতে চান, তখন আমাদেরকে শিফট ধরে এই শেপটা তৈরি করতে হয়। ওকে। আর শেপের ফরম্যাটিং সম্পর্কে তো আমরা ওয়ার্ডেই শিখে আসছি, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয়, আউটলাইন কিভাবে দিতে হয়, এটার ভিতরে টেক্সট থাকলে টেক্সটের কালার কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো তো আমরা ভিতরেই দেখে আসছি। ওভারঅল আমরা যেটা দেখলাম ভাইয়ের প্রশ্ন অনুযায়ী, সেটা হচ্ছে আমাদের এইগুলাকে যদি গ্রুপ করতে হয়, সবগুলা আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা শিফট প্রেস করে তারপরে হচ্ছে একটা একটা করে ক্লিক করতেছি, এইগুলো একসাথে সিলেক্ট হলো। এবার আমরা গ্রুপ থেকে গ্রুপ করে দিলাম। টোটালি ঘরটা একসাথে গ্রুপ থাকার কারণে আমি সহজেই মুভ করতে পারতেছি। শেপ নিয়ে যতটুকু বললাম, এইটুকুর ভিতরে বুঝতে পারেন নাই বা কোনো প্রশ্ন আছে এরকম থাকলে একটু শেয়ার করবেন প্লিজ। ওকে, প্রশ্ন না থাকলে ভালো। এবার আসেন শেপের আলোচনা যদি আমাদের শেষ হয়, এবার আসে আমাদের অ্যারেঞ্জ। যদিও এটা পার্ট, কোনো ভাই কিছু বলবেন? জি ভাই। জি প্লিজ। জি ভাই, শেপ আউটলাইন একটা অপশন ছিল, ওই বিষয়টা একটু হয়তো আবার দেখালে ভালো হতো। শেপ আউটলাইন, এখানে আমি যদি এই শেপটা নিই, শেপের দুইটা কালার দেওয়া যায়, শেপের ফিল কালার, ভিতরের কালার কি হবে? ভিতরের কালার আমি ব্ল্যাঙ্ক দিলাম, আর আউটলাইনের কালার আমি দিলাম হচ্ছে ধরেন যে সবুজ। সবুজটা বোঝা যাচ্ছে না, কারণ বর্ডার, আউটলাইন মানে হচ্ছে বর্ডারটা, বর্ডারের সাইজটা একেবারেই ছোট। আমি যদি আউটলাইনটা একটু ওয়েটটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে সবুজ কালারের একটা বর্ডার আসছে, দেখা যায়? জি এইটাই ভাই। হচ্ছে আউটলাইন, বর্ডারটা। আমরা যখন একটা পতাকা তৈরি করলাম, এই পতাকাতে ধরেন আমি এটার সে ফিল কালার দিলাম হচ্ছে গ্রিন,
আর হচ্ছে আউটলাইন দিয়ে রাখলাম হচ্ছে নান, কোনো আউটলাইন থাকবে না। আমি আরেকটা সার্কেল নিই, যদি আউটলাইনটা আপনার থাকে তাহলে কি হয় দেখেন, আমি যদি এখান থেকে এটা রেড কালার দিই এবং এটাতে যদি আউটলাইন একটা দিয়ে দিই ধরেন ইয়েলো কালার, জিনিসটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে। কাজেই লাল আর সবুজের মাঝে কিন্তু আমার অন্য কোনো কালার নেই, এই কারণে টোটালি এই সার্কেলটার আউটলাইনটা অর্থাৎ বর্ডারটা আমরা এইখান থেকে নো কালার করে দিচ্ছি, যে নট এ সিঙ্গেল পিক্সেল, এক পিক্সেলের একটা বর্ডারও আমি রাখতে চাই না, একেবারে জিরো করে দিলাম। সেটার জন্য আমরা আউটলাইন থেকে নো আউটলাইন করে দিচ্ছি। আউটলাইনটা হচ্ছে বর্ডার, তো এখান থেকে বর্ডারের কালার দিতে পারেন, বর্ডারটাকে মোটা করতে পারেন, বর্ডারটার স্টাইল দিতে পারেন যে কি স্টাইলের হবে, এই সুযোগগুলো এখানে আছে। জি ভাই, বোঝা গেছে? ওকে ভাই। আর কারো কোনো বিষয়? ঠিক আছে, হাবিবুর রহমান ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই। এই যে আমার হচ্ছে মানে নতুন নতুন পেজ নেওয়া, যে মানে এই যে এটার কাজ শেষ হলো, আমি আর একটা পেজ নেব, তাহলে কোথায় ক্লিক করতে হয় যেন? এইখানে ক্লিক করে এন্টার চাপতে পারেন, অথবা আমরা শুরুতে দেখাইছি নিউ স্লাইড থেকে আপনি ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারেন, অথবা যে কোনো একটা স্লাইড নিতে পারেন। যে কোনো একটা স্লাইডে ক্লিক করে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে নতুন আরেকটা স্লাইড তৈরি হবে। জি ধন্যবাদ ভাই। ঠিক আছে, শুক্রান। তাহলে আমাদের এই শেপ নিয়ে কথা শেষ হলে আমরা হচ্ছে নেক্সট আলোচনায় যাব। অ্যারেঞ্জ, এটাও শেপের একটা পার্ট, কিন্তু আপনার ভবিষ্যতে খুব বেশি কাজে লাগবে। ধরেন যে আমি এখান থেকে একটা শেপ নিলাম এইরকম, আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম, তিনটার কালার দিই আমি ফরম্যাট, ফরম্যাট থেকে তিন রকমের কালার দিই। এখন দেখেন তো এই যে নিচের শেপটা, মানে শুরুতে যে শেপটা আমি তৈরি করছি সেই শেপটা সবার নিচে আছে, আর তারপরে যেটা করছি তার উপরে এটা, আর সর্বশেষ যেটা করছি সেটা সবার উপরে আছে। কোনো কারণে আপনার প্রয়োজন হইলো যে এই শেপটাকে আপনি কি করবেন, সবার উপরে নিয়ে আসবেন। এই উপরে আপনি সারাদিন যদি ড্র্যাগ করে টানেন, উপর দিয়ে আইনা ছেড়ে দেন, কাজ হবে না কিন্তু। কারণ হচ্ছে এটা একবার নিচে পড়ে গেছে, এটাকে উপরে আনার জন্য পাওয়ার পয়েন্টের আলাদা একটা সিস্টেম আছে। সেইগুলা আমাদের এইখান থেকে ফরম্যাটে যদি আসে, ফরম্যাট থেকে আমাদের বেশ কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ফরওয়ার্ডে আনার জন্য, একটা ব্যাকওয়ার্ডে পাঠানোর জন্য, একটা শেপকে কোন একটা শেপের উপরে উঠানোর জন্য, অথবা একটা শেপকে কোন একটা শেপের নিচে পাঠানোর জন্য। তো ফরওয়ার্ড বিষয়টা কিসের জন্য? আমাদের আমাদের হচ্ছে উপরে ওঠানোর জন্য। আমাদের এখানে বেশ কয়েকটা অপশন আছে, ব্রিং ফরওয়ার্ড আর ব্রিং টু ফ্রন্ট, দুইটা অপশন। ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে এখন সে যেই লেভেলে আছে তার থেকে এক লেভেল উপরে আসবে, অর্থাৎ এই শেপটার উপরে আসবে। আর যদি আমি এখান থেকে ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে একেবারে সবার উপরে চলে আসবে, সবগুলোর উপরে, একেবারে এইটার উপরেও চলে আসবে। তাহলে আমি প্রথমে এখান থেকে ব্রিং ফরওয়ার্ড দিই, তাহলে দেখেন এই যে 2 নাম্বারটার উপরে চলে আসছে, কিন্তু 1 নাম্বারটার উপরে কিন্তু আসতে পারেনি। আমি যদি আগের অবস্থায় গিয়ে ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে একেবারে সবার উপরে চলে আসছে। এই জিনিসটা আমাদের ওয়ার্ডেও দেখে থাকার কথা। আমরা শুধুমাত্র শেপ না, আমি যদি কোনো পিকচার ইনসার্ট করি তখন এই ঘটনাগুলো এইভাবেই ঘটে। ধরেন যে আমি কথার কাছে এই একটা ছবি নিলাম, আমি হচ্ছে এইখান থেকে ইনসার্ট করলাম আরেকটা শেপ, ঠিক আছে? এই শেপটা ইনসার্ট করলাম। এই শেপটা ইনসার্ট করার পর এখন মনে হচ্ছে যে না, আমার এই ছবিটা হচ্ছে এই শেপের উপরে আসা দরকার। তখন আমি কি করবো, এই ছবিটাকে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসলাম। এই যে অ্যারেঞ্জের কথাটা এতক্ষণ বললাম আমি, কিভাবে আপনি একটা জিনিসকে আরেকটা জিনিসের উপরে আনবেন অথবা নিচে নিয়ে যাবেন, এই অপশনটা। ওকে, অ্যারেঞ্জটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এই কারণে দেখালাম। এরপর ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এই অপশনগুলো আমরা ওয়ার্ডে দেখে আসছি এবং এইগুলোর ব্যবহার পাওয়ার পয়েন্টে খুবই কম। কাজেই অপশনগুলো আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। স্পেসিফিক কোনো লেখার ভিতরে আপনি ফাইন্ড অবশ্যই করতে পারেন, কোনো লেখার ভিতরে রিপ্লেস করতে পারেন, সিলেকশনের ক্ষেত্রে আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারেন। এই অপশনগুলো আছে, তবে এইগুলা খুব বেশি কাজে লাগে না আমাদের। ইনসার্টে চলে যাবো আমরা। ইনসার্টের ভিতরে আমাদের যে অপশনগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা ওয়ার্ড থেকে শিখে আসছি, যেমন নতুন টেবিল কিভাবে তৈরি করে, পিকচার কিভাবে ইনসার্ট করে,
এখানে নতুন ফিচার হচ্ছে স্ক্রিনশট কিভাবে করে, ফটো অ্যালবাম অ্যাড করার সুযোগ আছে, শেপ তো আমরা দেখলাম, চার্ট, স্মার্ট আর্ট এগুলো দেখে আসছি। নতুন অপশন দেখি এখানে যেগুলো আছে সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে সরাসরি ভিডিও ইনসার্ট করার সুযোগ আছে, অডিও ইনসার্ট করার সুযোগ আছে। ঠিক আছে, এই দুইটা অপশন। তাহলে আমি যদি সরাসরি একটা ভিডিও ইনসার্ট করি, অনলাইন ভিডিও ইনসার্ট করার সুযোগ আছে, অথবা আমাদের ভিডিও সোর্স দেখাই দিতে পারি আমরা। অনলাইন ভিডিও যদি আমি ইনসার্ট করতে চাই তখন আমাকে বলতে হয় যে কোথা থেকে, ইউটিউব থেকে নাকি কোনো একটা এমবেডেড কোনো কোড দিতে চাই, তাহলে আমি সরাসরি ইউটিউব থেকে এমবেড করে দিই। তবে এখানে একটা বিষয় হচ্ছে ইউটিউব থেকে এমবেড করলে অবশ্যই নেট কানেকশন লাগবে। এর চেয়ে বেটার যদি আপনার কোনো একটা প্রেজেন্টেশন দিতে চান, আপনি ভিডিওটা আগে ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনি এখানে লিঙ্ক করাবেন। তা আমি দেখি এখানে কোনো ভিডিও আছে কিনা, ভিডিওস থেকে ভিডিওস সবুজ গম্বুজের ঠিকানা এইটা ইনসার্ট করি, তাহলে সে ইনসার্ট করে ফেলছে। এইখানে যদি আমি এই যে প্লে বাটন দিয়ে দিছি, মানে অল সেট আপ কমপ্লিটেড, আমাকে কষ্ট করে এইগুলো ডেভেলপ করতে হয় না। এটা যদি প্লে দিই, সাইয়্যিদুল মুরসালিন, তাহলে এখানে আমার সুন্দর করে প্লে হচ্ছে ভিডিওর। এটাকে রিসার্চ করার সুযোগ আছে, যদি মনে করেন যে আমি একটু ছোট করে দেখাবো সেই সুযোগ আছে। তো মূল কথা হচ্ছে আমি এখান থেকে খুব সহজেই ভিডিও ইনসার্ট করতে পারি। পাশাপাশি ভিডিওর পাশাপাশি আমি কিন্তু চাইলে অডিও ইনসার্ট করতে পারি। অডিও ইনসার্ট করি আমরা একটা, অডিও কোথায় আছে, অডিও, অথবা আমরা এখান থেকে রেকর্ড করে ফেলি, এখানে রেকর্ডিং এর সুযোগ আছে, রেকর্ড অডিও, এইখান থেকে আমরা রেকর্ড দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এই রেকর্ডটা আমরা অন করে দিলাম। এখন যখন এই স্লাইডটা ওপেন হবে তখন আমরা এই সালামটা তাদেরকে দিতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তাহলে আমরা এখান থেকে অডিও ইনসার্ট করলাম, ভিডিও ইনসার্ট করলাম। বাকি অপশনগুলো দেখাইলাম না, আমাদের হাতে এমনিতেই সময় কম, আমাদের অনেক বিষয় দেখাইতে হবে, কারণ এটা একটা অ্যাডভান্স ক্লাস। এখান থেকে আমি একবার ওয়ার্ডে যে বিষয়গুলো আপনারা শিখে আসছেন সেগুলো দেখানোর প্রয়োজন মনে হচ্ছে না। ডিজাইনে আসি আমরা। ডিজাইনে আমাদের স্লাইডটার স্ট্রাকচার কেমন হবে, স্লাইডের থিম কেমন হবে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে সেট আপ করি। আমরা যদি নতুন একটা স্লাইড নিই তাহলে বিষয়টা আরো মজা হবে। আমি 3-4টা স্লাইড নিলাম। স্লাইড নেওয়ার পর আমি ডিজাইনে আসলে এখানে বেশ কিছু থিম তার নিজস্ব ডেভেলপ করা আছে, যেগুলো নিয়ে আমরা এখানে জাস্ট ক্লিক করলে এটা ইউজ করা যাবে। তো আমরা যদি একটু দেখি যে কি কি থিম আছে এবং সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা এইখানে আসি। এখানে আমার সবচেয়ে পছন্দের একটা থিমের ভিতরে এইটা একটা, এটা খুবই স্মার্ট লাগে আমার কাছে, মিনিমালের ভিতরে। এটা আপনারা ইউজ করতে পারেন, জাস্ট প্রেফার্ড আপনাদের এটাই ব্যবহার করতে হবে, বিষয়টা এরকম না। সিম্পলের ভিতরে খুবই সুন্দর এই জিনিসটা। এর বাইরে অনেক সুন্দর সুন্দর স্লাইডের থিম আছে, সেইগুলো আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করলে এটা থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে, একেবারে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন এটার সাব পেজ গুলো কেমন হবে সেই ডিজাইন সহ অ্যাপ্লাই হয়ে গেছে। আর কোনটা, এটা ভাল লাগে মোটামুটি। সিম্পলের ভিতরে এইগুলা সুন্দর, আমরা এগুলা দেখবো যে সিম্পলের ভিতরে কিভাবে সুন্দর ডিজাইন করা যায়। এবং এখানে দেখেন টাইটেলের অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাবটাইটেল অপশনটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো ওইভাবে বড় বড় করে নাই। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে একেবারে সাদা ডিজাইন নিয়ে আসলাম। এরপর আসেন স্লাইডের সাইজ দেওয়ার সুযোগ আছে। ওয়াইড স্ক্রিন 16:9, এটা হচ্ছে একেবারে 1920-1080 যে রেজুলেশনটা, সেই রেজুলেশনের স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে স্ট্যান্ডার্ড করে, কারণ হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা দিবেন হচ্ছে কোন একটা প্রজেক্টরে। প্রজেক্টরের সেট আপ গুলা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ হয়তো বা বোঝে না, আমার যেটা মনে হয়েছে, অথবা হচ্ছে তারা কষ্ট করতে চায় না। প্রজেক্টরের সেট আপের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রজেক্টরের আমাদের যে স্ক্রিন গুলা হয় সাধারণত সেইগুলা হচ্ছে একটু লম্বা হয়, উপর থেকে নিচের দিকে, মানে পাশাপাশি হয় না। তখন তারা চিন্তা করে যে আমার এই স্ক্রিনটা যদি আমি ওয়াইড 1920-1080 রেজুলেশনটা করি, তখন জিনিসটা মাঝখানে পড়ে থাকে। তো সেই জায়গা থেকে যেহেতু আপনি কোথাও একটা প্রজেক্টর নিজের মন মতো সেট আপ করার সুযোগ নেই, তখন বাধ্য হইয়া আপনাকে এই যে এই স্টাইলটা ইউজ করতে হয়, সাইজ স্ট্যান্ডার্ড যেটা আছে 4:3। এতে হয় কি, প্রজেক্টরের ফুল প্রজেক্টর অনুযায়ী আপনি ডিজাইনটা করতে পারেন এবং প্রেজেন্টেশনটা সুন্দর হয়। কিন্তু কিছু কিছু জায়গাতে আমার মনে হয়েছে ওয়াইড স্ক্রিন এই জিনিসটা
আপনার কাজ করার জন্য খুবই মজা লাগবে। সমস্যা নেই, আমাদের যেভাবেই দরকার হোক আমরা সেভাবেই করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে সাইজটা কিভাবে চেঞ্জ করা লাগে সেটা দেখবো। তাহলে আমরা সাইজটা এখান থেকে চেঞ্জ করে ফেললাম। এখানে একটা মজার বিষয় আছে, আপনারা কি জানেন পাওয়ার পয়েন্ট দিয়ে স্মার্ট সিভি তৈরি করা যায়, ডিজিটাল সিভি। আমরা তো শুনে আসছি যে পাওয়ার পয়েন্ট দিয়ে শুধুমাত্র প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে। পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি যদি সিভিটা ডেভেলপ করেন, নিজের সিভিটা তৈরি করেন, তাহলে সবচেয়ে সুন্দর একটা সিভি হবে। যারা ডিজাইনার আছে, গ্রাফিক্স ডিজাইনার, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু আমরা যারা সিম্পলের ভিতর কাজ সারতে চাই, তাদের জন্য বেস্ট একটা টুলস হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট দিয়ে নিজের সিভিটা তৈরি করে দেখবেন একবার, খুবই সুন্দর হবে। এখানে ফরম্যাটিং এর অপশনগুলো খুব ইজি, ওয়ার্ডে এত সহজ না, কারণ এটা ওয়ান কাইন্ড অফ ডিজাইনের বেসিক একটা টুল। আপনি ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। তখন ধরেন যে আমার পার্সোনাল সিভিটা তো সাধারণত প্রিন্ট করা লাগবে, তখন আমার ফরম্যাট থেকে এখানে তো প্রিন্টের জন্য A4 সাইজ নেই, তখন আপনি কাস্টম স্লাইড সাইজে গিয়ে A4 সাইজটা তাকে বলে দিতে পারেন যে আমার এটা A4 সাইজ হবে, A4। ঠিক আছে, এবং এটা ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে সেটাও বলে দিতে পারেন। আমরা পোর্ট্রেট বলে দিই, ওকে। তাহলে আমার A4 সাইজের হয়ে গেল স্লাইডগুলো। এখন আপনি এখানে আপনি আপনার সিভি তৈরি করেন বা যেভাবে যা ইচ্ছা প্রয়োজন করতে পারেন। তাহলে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডে চলে আসি। জাস্ট দেখাই দিলাম বিষয়গুলো, কখন কোথায় কাজে লাগে বলা যায় না, আপনার আইডিয়া থাকা দরকার যে আমি এই সেটআপটা এইখান থেকে করতে পারি। এবার আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। ব্যাকগ্রাউন্ডের কনসেপ্টটা কোথা থেকে আসছে? এখান থেকে ধরেন যে কোনো থিমই আপনার পছন্দ হয় নাই, তখন আপনি নিজের মতো করে এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিজের মতো একটা কাস্টম ডিজাইন, কাস্টম একটা থিম তৈরি করতে পারেন। এখান থেকে সলিড ফিল মানে হচ্ছে একেবারে সলিড কালার হবে। সলিড বলতে একেবারে এক কালার, ঠিক আছে। এখান থেকে কালার দেওয়ার সুযোগ আছে। আমরা যদি এখান থেকে কোনো একটা কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দিলাম, তাহলে একেবারে সলিড কালার, এখানে কোনো মাল্টিপল কালার নেই। এরপরে গ্রেডিয়েন্ট ফিল আছে, এখানে হচ্ছে মাল্টিপল কালার, একসাথে 2টা 3টা 4টা 5টা কালার দিয়ে আপনি এখানে কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডেভেলপ করতে পারেন। পিকচার ও টেক্সচার গুলো এখানে হচ্ছে পাওয়ার পয়েন্টে আছে আমাদের বাই ডিফল্ট। টেক্সচার দেখেন এখানে বেশ কিছু টেক্সচার আছে, সেইগুলা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে অনলাইন থেকে কোনো একটা ছবি, ধরেন যে স্লাইডের আমরা একটা যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, অনেকের আছে প্রিমিয়াম কিনা থাকে, ফিচার দেওয়া থাকে, ফ্রি পিক থেকে আপনি কেনার সুযোগ আছে, সেইগুলো নিয়ে আসতে পারেন। অথবা যদি আমরা যদি পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, তাহলে আমি অনলাইন থেকে যদি একটা ব্যাকগ্রাউন্ড আমার মতো করে নিয়ে আসি, সেটাকে আমি ওইখানে সুন্দর করে ব্যবহার করতে পারবো। ধরেন যে আমি এটা নিয়ে আসলাম, যদিও এটার সাথে কোনো বাস্তবতার মিল নাই যে আমি কি কারণে ব্যবহার করতেছি, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ছবিটাকে আমি পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো। তাহলে পিকচার ও টেক্সচারে ফাইল ইম্পোর্ট করবো আমরা এখান থেকে, ডেস্কটপে আমরা রাখছি, এই যে ফাইলটা আমি দেখাই দিলাম, ইনসার্ট। আমাদের স্লাইডে কিন্তু এই জিনিসটা সেট হয়ে গেল। এখান থেকে আপনার বলার সুযোগ আছে যে লেফট থেকে রাইট থেকে কিন্তু -6 কেটে গেছে, কারণ হচ্ছে স্লাইডের সাইজ আর ইমেজের সাইজ সেম না। আপনি এইটুকু চাইলে কাটতেও পারেন অথবা রাখতে পারেন। যেমন হচ্ছে নিচে যে লেখা দেখা যাচ্ছে যারা এই পিকচারটা তৈরি করছে, আপনি যদি এই লেখাটা দেখাইতে না চান, তাহলে নিচের দিকে বটম একটু বাড়াই দেন, কমাই দেন, সরি, সে একেবারে টেনে বলাই ফেলছে। যদিও এটা উচিত না, আপনি ভালো ছবি আনবেন দেখে শুনে। তারপর যদি লাগে আপনি চাইলে এখান থেকে অফসেট গুলো একটু কমায় বাড়ায় আপনি দেখতে পারেন। ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা দিছি সেটার ওপাসিটি কেমন হবে, ঘনত্ব, যে এটা কি এক্সাক্ট 100% দেখা যাবে নাকি অল্প একটু দেখা যাবে, জল সাপ আকারে দেখা যাবে কিনা। এটার ট্রান্সপারেন্সি আপনি যতই বাড়াবেন ওইটা তত আফসা হয়ে যাবে, জল সাপের মতো হয়ে যাবে। তারপরে প্যাটার্ন ফিলের অপশন আছে, সুন্দর সুন্দর প্যাটার্ন আছে, সেইগুলো আপনারা চাইলে দিতে পারেন। হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। এখান থেকে আমরা যদি কালার চেঞ্জ করি, ধরেন যে আমাদের ইটের কালার কি হয়, লাল আর সাদা, এই যে লাল সাদা, ওটাই দিই, এখান থেকে এটাকে সাদা দিই আর এটাকে রেড দিই, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড সেট আপ করা। ব্যাকগ্রাউন্ডটা আমাদের মন মতো করে চাইলে সেট আপ করতে পারি, মানে সাইজ সেট আপ করলাম এবং ব্যাকগ্রাউন্ড সেট আপ করলাম। জি প্লিজ। হচ্ছে দেখি আমরা প্রতিটা স্লাইডের, এই যে এখানে তো আমরা ক্লিক করলে নিউ স্লাইড একটার পর একটা আসে, তো এই ক্ষেত্রে আমরা প্রতিটা স্লাইডের জন্য কি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কি ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন আমি একটাতে ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, আরেকটাতে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। এখন যদি মনে হয় যে না সবগুলাতে আমি সেম ইউজ করবো, সেই সুযোগ আছে।
যেমন দুইটাতে আমি দুই রকমের ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। আর যদি মনে হয় যে না আমি এইটাই পরবর্তীতে যত আসবে সবগুলাতে সেম ব্যাকগ্রাউন্ড রাখবো, বাই ডিফল্ট হচ্ছে আপনি হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা সেট করতে হয় যদি আপনি থিম ইউজ না করেন। থিম ইউজ করলে দেখা গেছে যে একটা থিম সেট আপ হয়ে গেছে, তখন আপনার করার কিছু থাকে না। নিজের কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড করলে স্বাভাবিকভাবে এটাই করতে হয় যে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়। কিন্তু আপনি চাইলে এই অপশনটা বাদ দিয়ে যে আমি প্রত্যেকটাকে সেম ব্যাকগ্রাউন্ড দিব, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড আমার খুবই বাজে লাগতেছে, এটাকে বাদ দিই, হচ্ছে একটা টেক্সচার দিয়ে জাস্ট এটা থাকে না, এটা ভালো লাগতেছে না। ও আচ্ছা, ওপাসিটি আমাদের ই করা। তাহলে এখন ধরেন যে আমার মনে হলো যে এখন কিন্তু আমরা দুইটাতে দুই রকমের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এবং যখন নতুন একটা স্লাইড আনলাম, নতুন কিন্তু একেবারে ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখন আমি চাই যে এই যে ফার্স্ট স্লাইডে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিছি এই ব্যাকগ্রাউন্ডটা সব কটা স্লাইডে অ্যাপ্লাই হোক। তখন এই যে অ্যাপ্লাই টু অল নামে একটা অপশন আছে নিচে, অ্যাপ্লাই টু অলে যদি ক্লিক করি দেখেন সবগুলাতে এই সেম ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারেন, অথবা হচ্ছে সবগুলাতে সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। জি, ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কারো কোনো বিষয়? জি ভাই, শুক্রিয়া। আচ্ছা, এই যে ডিফল্ট যে থিম গুলো আছে, জি, ওগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা নিতে পারবো না? থিম মানে কি আসলে আপনি মোবাইলে যখন থিম ইউজ করেন তখন কি হয় বলেন তো? থিম আর ওয়ালপেপার কিন্তু ভিন্ন জিনিস। ওয়ালপেপার মানে হচ্ছে আপনি শুধুমাত্র স্ক্রিনে অথবা লক স্ক্রিনে কি দেখাবে, আর থিম মানে হচ্ছে টোটাল সিস্টেমের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন এখান থেকে কোনো একটা থিম অ্যাপ্লাই করতেছেন, তখন কি হচ্ছে আমি যতগুলা স্লাইড নিচ্ছি সবগুলাতে এই থিম অনুযায়ী, হ্যাঁ দেখলেই বোঝা যাবে, হ্যাঁ এটা হচ্ছে এই থিমের টোটাল সেটআপটা ওই থিমের মতো হয়ে গেছে। আর আমরা এতক্ষণ যেটা দেখলাম ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আসলে স্পেসিফিক, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা। থিম কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড না, থিম মানে হচ্ছে একেবারে এটা টাইটেলটা কোথায় হবে, তারপর এটা টেক্সটটা কোথায় হবে, লেআউট গুলো সহ ফুল সেটআপ থিম। যদি আপনি কাস্টমাইজ কিছু করতে চান তখন আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করতে হবে। হ্যাঁ, আপনি একটা থিম নিলে থিমের ভিতরে আপনার বেশ কিছু কালার আপনি এখান থেকে পাবেন, তো এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা কালার দিই, সেই সুযোগ আছে। কিন্তু থিমের উপর দিয়ে আপনি যখন কাস্টমার একটা থিম ব্যবহার করছেন, এই থিমের উপর দিয়ে নেক্সট আরেকটাতে যদি আপনি একটু এদিক সেদিক করতে চান, ধরেন যে আমি এটার উপর আমি নিজের মতো করে একটা ব্যবহার করতে চাই, তাহলে নিজের মতো করে ব্যবহার করতে হলে আমি যদি এখান থেকে ধরেন প্যাটার্ন ফিল দিই, ব্যাকগ্রাউন্ড বা একটা প্যাটার্ন সলিড ফিল দিলে সে কিন্তু আমার থিমের উপর দিয়ে কাজ করতে পারতেছে না। ব্যাকগ্রাউন্ডে যতটুকু জায়গা আছে অতটুকু থিম যতটুকু ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট করছে, ততটুকুতেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হচ্ছে। নিজের মতো করে এইখানে নতুন একটা সেটআপ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এটা আমি একটা থিম ইউজ করছি। তখন আমাদেরকে কি করতে হবে জানেন? যদি মনে হয় যে না আমার এইটার প্রথম পৃষ্ঠা ভালো লাগছে, দ্বিতীয় পৃষ্ঠা ভালো লাগতেছে না, তখন আপনি এখানে আরেকটু উল্টাপাল্টা কাজ করতে হবে। যদি এগুলা দরকার নেই, এখান থেকে আপনি একটা ইমেজ ইনসার্ট করবেন, ইনসার্ট করে টোটাল এই ইমেজটা দিয়ে পুরাটা জিনিসটাকে ঢেকে দিবেন, শেষ, ঢেকে গেল, বাস। এখন আপনি কাজ করেন আপনার মতো করে। অর্থাৎ মূল কথা হচ্ছে থিম যদি ইউজ করেন তাহলে থিমের মতো করে আগাইতে হবে, আর যদি থিম ইউজ না করেন নিজের মতো করে 100% কাস্টমাইজ করতে পারবেন। জি জানার আমার বা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যে দেখা যাচ্ছে যে কি আমার এই থিম গুলো একটাও পছন্দ হচ্ছে না, এখন আমি নতুন কোনো আলাদা করে রাখার সুযোগ আছে কিনা? ভাই শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? আপনার কথা তো শোনা যাচ্ছে, ভাই মানে ব্যস্ত আছে একটু। আমাকে কি শোনা যাচ্ছে এখন? জি ভাই শোনা যাচ্ছে। ওই যে আমি যে বিষয়টা বললাম, এই যে আমার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যে থিম গুলো আছে আমি একটাও বা পছন্দ হচ্ছে না, এই ক্ষেত্রে আমার কিছু বা থিম সেভ করে রাখার সুযোগ আছে কিনা? আচ্ছা,
এখনো পর্যন্ত আমি যতদূর জানি আমি কখনো ব্যবহার করিনি, তবে সুযোগ থাকাটা অস্বাভাবিক কিছু না, একটু সার্চ করতে হবে। তবে স্মার্টলি যারা হচ্ছে ই করে, স্লাইড তৈরি করে, তারা হচ্ছে একটা থিমের উপর নিজের মতো করে কাস্টম সেট আপ করে। যেমন ধরেন যে আমি হচ্ছে সূরা ফুরকানের উপর আমি একটা থিম ডেভেলপ করবো, আছে আমি একটা স্লাইড তৈরি করবো, তখন সূরা ফুরকানের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট অনুযায়ী আপনি থিম কোথাও খুঁজে পাবেন না। তখন আমার কি করতে হবে জানেন, আমার হচ্ছে কাস্টমাইজ একটা থিম নিজের মতো করে করতে হবে। তো সেই জায়গা থেকে যারা স্লাইড তৈরি করে, যারা দেখবেন যে প্রফেশনালি একটা স্লাইড নিয়ে আসছে, আপনার কাছে খুব ভালো লাগতেছে, কি ব্যাপার এটা খুব ভালো লাগতেছে কেন, তার মানে হচ্ছে সেইটাকে কাস্ট মানে রেগুলার কোনো থিম নিয়ে আসেনি, সেইটাকে একেবারে এ টু জেড নিজের মতো করে করছে। এখানে সূরা ফুরকানের কথা যদি বলি, তাহলে আমার এখানে এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া দরকার, এখানে কোরআনের একটা ছবি দেওয়া দরকার ব্যাকগ্রাউন্ডে, কখনো কখনো আমি হচ্ছে আমার মতো করে সূরা ফুরকানের অনুযায়ী কনসেপ্ট অনুযায়ী আমি এই জিনিসটা সেট আপ করলাম। তো আপনি যে প্রশ্নটা করছেন যে হচ্ছে কাস্টম কিছু জিনিস এখানে ডিজাইনে থিমে আইনে রাখা যায় কিনা, ব্রাউজ ফর থিম, এখানে যেহেতু ব্রাউজ ফর থিমের অপশন আছে, তার মানে হচ্ছে আপনি অন্য কারো ডেভেলপ করা থিম যদি ডাউনলোড করতে পারেন তাহলে এখানে ইউজ করতে পারবেন। এখন সেই সোর্সটা কোথায় পাওয়া যাবে সেই জিনিসটা আমার জানা নেই, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে সার্চ করতে পারি যে এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়। জি ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাথায় রেখে ইনশাল্লাহ। তাহলে আমি আসলে তো বেশ কয়েকটা বিষয় বলছি মনে হয় এর ভিতরে, কিন্তু আমি স্টাডি করার সময় হয়নি। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটা যাতে মিস না হয়। ইনশাল্লাহ। তবে এটার সুযোগ থাকার কথা, কারণ এখানে যেহেতু আমাদের অফলাইন থেকে ব্রাউজ করার সুযোগ আছে, হয়তো কোনো একটা ফরম্যাটে আমাদের ইউজ করার সুযোগ থাকবে। আর কোনো ভাই একজন কি একটু বলতেছিলেন মনে হয়? আচ্ছা, ঠিক আছে, আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি নেক্সটে আসি, আমরা ডিজাইনটা দেখে ফেললাম। ট্রানজিশন ট্রানজিশন নিয়ে আমাদের একেবারে শেষের ক্লাসে কথা আছে, ট্রানজিশন এন্ড অ্যানিমেশন। তবে আজকে যেহেতু ওভারঅল সব বিষয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, তাহলে এই বিষয়গুলো জানা রাখা ভালো। আচ্ছা, আমরা আগের স্লাইডটাতে যাই, তাহলে বিষয়টা মজা হবে। আমাদের এখন স্লাইড আছে কয়টা? আমাদের টোটাল 4টা স্লাইড আছে। আমি এখানে লিখলাম হচ্ছে দিস ইজ ফার্স্ট স্লাইড। ওকে, আমরা সেকেন্ড স্লাইডে আসলাম, বললাম দিস ইজ সেকেন্ড স্লাইড and this is third slide. ওকে, তাহলে এই স্লাইডটার ক্ষেত্রে এই দুইটা বিষয় মানুষ আসলে পেস লাগায় এখানে, যে ট্রানজিশন কি অ্যানিমেশন কি, এটা একটু কেয়ারফুলি বুঝতে হবে, তা না হলে আপনিও ঝামেলা করে যাবেন। ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করার সময় যে অ্যানিমেশনটা হয় সেটা। ওভারঅল এই স্লাইডটা মুভ করে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশন হবে সেটা হচ্ছে ট্রানজিশন। আর অ্যানিমেশনটা হচ্ছে এই স্লাইডের ভিতরের কোনো এলিমেন্টকে আমি কিভাবে অ্যানিমেট করব, অর্থাৎ এই লেখাটাকে কিভাবে অ্যানিমেট করব, সেটা হচ্ছে অ্যানিমেশন। খেয়াল রাখতে হবে, টোটাল স্লাইডটাকে অ্যানিমেশন করার জন্য আমি ট্রানজিশন ইউজ করব, আর স্লাইডের কোন একটা এলিমেন্টকে ইউজ করার জন্য অ্যানিমেশন করার জন্য কোন একটা শেপ হইতে পারে, কোন একটা লেখা হইতে পারে, সেইগুলাকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমি কিন্তু ট্রানজিশন দিয়ে কাজ হবে না, তখন আমাদেরকে অ্যানিমেশন ইউজ করতে হবে। দুইটার ভিতরে এই সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথমে অনেকেই না বোঝার কারণে ট্রানজিশন দিয়ে ট্রাই করতেছে, আসলে ট্রানজিশন মানে হচ্ছে ওভারঅল স্লাইডের উপর অ্যাপ্লাই হচ্ছে, পারফেক্ট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরেন যে আমি যদি ট্রানজিশনে যাই, ট্রানজিশন থেকে আমি এখান থেকে কোন একটা ট্রানজিশন দিয়ে দিই, কোনটা দেবো, হ্যাঁ এটা দিই, সুন্দর। এবং এটাকে আমি হচ্ছে অ্যাপ্লাই টু অল সবগুলাতে দিয়ে দিলাম। এবার যদি আমি স্লাইড শোতে যাই, দেখেন স্লাইড হচ্ছে নেক্সট। এই যে দেখেন আমার ওভারঅল কিন্তু একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাইতে যেই অ্যানিমেশনটা হচ্ছে সেই অ্যানিমেশনটা আমি অ্যাপ্লাই করছি ট্রানজিশন থেকে। আপনি যে কোনটা অ্যাপ্লাই করবেন, ধরেন যে এটাতে একটা দিছি, এটাতে এসে আমি এটা দিলাম, এটাতে এসে এটা দিলাম, এটাতে এসে সর্বশেষ এটা দিলাম। এবার যদি আমি স্লাইড শোতে যাই, ওকে, এটা কিন্তু আবার অন্যরকম।
এটা আবার টার্ন অন। তাহলে এই ট্রানজিশনটা কাজ করতেছে আমার স্লাইডের উপর, এটা খেয়াল রাখতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অ্যানিমেশনসটা কাজ করে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের উপর এই লেখাটা কিভাবে আসবে সেটার উপর। এই লেখাটাকে যদি আমরা একটা অ্যানিমেশন দেই কোনোভাবে, কি দেওয়া যায়, আমরা এখান থেকে যদি অ্যাড অ্যানিমেশনস থেকে মোর এন্ট্রান্স, এইগুলো নিয়ে বিস্তারিত কথা হবে, কাজে টেনশনের কিছু নেই। এটা দিলাম, খারাপ লাগছে, ওকে এটা দিলাম। তাহলে দেখেন শুধুমাত্র এই লেখাটা অ্যানিমেশন হচ্ছে। আমি যদি এবার স্লাইডে আসি, স্লাইড শো, নেক্সটে আসি, কোনটাতে দিলাম, এই যে দিস ইজ দ্য এন্ডিং ওয়ান। তাহলে এটা অ্যানিমেশনটা হইলো। তাহলে আমার ট্রানজিশনটা হচ্ছে ওভারঅল স্লাইডের উপর, অ্যানিমেশনটা হচ্ছে স্পেসিফিক কোন একটা এলিমেন্টের উপর। এরপর আসেন স্লাইড শো। স্লাইড শো হচ্ছে ফ্রম বিগিনিং, একবারে শুরু থেকে। জি সেটা হচ্ছে যে আমরা এই বা কিছু কিছু স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে কি স্লাইড আসছে কোনো লেখা আসে নাই, তো একটার পরে মানে কি যে সেন্টেন্সটা বলে ওই সেন্টেন্সটাই আসে, এরপরে আবার যে সেন্টেন্সটা আসে ওই মানে বলতে চাই বা যে টপিকসটা বলতে চাই ওই টপিকসটাই আসে, মানে পর্যায়ক্রমে সবগুলো একসাথে শো করে না, বা যে বিষয়টা বলবে শুধু ওই বিষয়টা কি করে শো করে। এটাই অ্যানিমেশনের কাজ, এটা আমরা অ্যানিমেশনের শেষ ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। জি জি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই অ্যানিমেশন ট্রানজিশনের জন্য একটা স্পেসিফিক ক্লাস রাখছি মূলত এই কারণে, যাতে এই বিষয়গুলো মিস না হয় ইনশাআল্লাহ। জি আচ্ছা, তাহলে আমরা হচ্ছে স্লাইড শোতে দেখলাম হচ্ছে ফ্রম বিগিনিং, একেবারে 1 নাম্বার স্লাইড থেকে আমার যদি শো করতে চাই তখন ফ্রম বিগিনিং, অথবা হচ্ছে শর্টকাটে F5 চাপতে পারি আমরা। F5 চাপলে একেবারে শুরু থেকে আমার স্লাইড শো শুরু হইলো। ওকে, তারপর হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, ধরেন যে আমি 3 নাম্বার স্লাইডটা সিলেক্ট করা আছে, এখন যদি ফ্রম কারেন্ট স্লাইড দেই তাহলে আমার 3 নাম্বার স্লাইড থেকে স্লাইড শো ওপেন হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা নেক্সটে বলার সুযোগ পাবো না, এই কারণে হচ্ছে একবারে বলে ফেললাম। তারপরে হচ্ছে এইখানে আমাদের সেটআপ স্লাইড শো, কিছু জিনিস সেটআপ করার সুযোগ আছে, রেকর্ডিং স্লাইড শো রেকর্ড করার সুযোগ আছে, মনিটর অটোমেটিক, প্লে মনিটর, ইউজ প্রেজেন্টার ভিউ, এত কিছু তো আমি ব্যবহার করি না। তাহলে এখান থেকে আমাদের এই দুইটা বিষয় কাজে লাগে, এবং এখান থেকে কাস্টম একটা প্রেজেন্টেশন তৈরি করার সুযোগ আছে। যেমন ধরেন যে এখান থেকে 3টা বা 4টা স্লাইড নিয়ে আমার 25টা স্লাইড আছে, তো 25টা স্লাইড থেকে আমি 3টা বা 4টা স্লাইড নিয়ে আমি একটা স্লাইড শো তৈরি করলাম, সেই সুযোগ আছে। তাহলে আমাদের এখান থেকে কাজের বিষয় কি, কাজের বিষয় হচ্ছে আমার কখনো প্রয়োজন হবে যে আমি একবার শুরু থেকে স্লাইড শোটা শুরু করি, অথবা মনে হবে যে না আমি হচ্ছে একবারে 3rd স্লাইড, বা হচ্ছে আমার টোটাল সারাদিনে যে প্রেজেন্টেশন দিব তাতে 100 স্লাইড আছে। ধরেন যে ব্রেকে আইসা আমি কি করলাম, ব্রেকে আইসা 25 পর্যন্ত শেষ, এখন আমি 26 নাম্বার থেকে স্লাইড শোটা শুরু করতে চাই। আপনি যদি এখান থেকে প্রেস করেন তাহলে এটা কিন্তু একেবারে কারেন্ট স্লাইড শো থেকে আসতেছে। তো আর এইখান থেকে যদি একেবারে বিগিনিং থেকে যেতে চান তখন আমাকে কি করতেছে, ফ্রম বিগিনিং যে এটা অপশনটা আছে সেখান থেকে বিগিনিং থেকে শুরু করতে হচ্ছে। রিভিউতে যদি আসে, রিভিউতে এইখানে আমাদের পাওয়ার পয়েন্টের খুব বেশি কাজে লাগে না, ভিউতে এসেও খুব বেশি কাজে লাগে না। এখানে আমাদের এই কাজগুলো কাজে লাগে, ওয়ার্ডে কিছু কাজ আছে, রিভিউতে স্পেলিং এন্ড গ্রামার, তারপর ট্রান্সলেশন, এই বিষয়গুলো কাজে লাগে। তো হচ্ছে ওভারঅল আজকে টোটাল ক্লাসে পাওয়ার পয়েন্টের কোন ফাংশন কোথায় আছে, কি দিয়ে কি কাজ করা যায়, সেইগুলোর একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট ক্লাস থেকে আমাদের যেহেতু ডিজাইন শুরু হবে, এবং আমাদের মূলত কাজটা কি, পাওয়ার পয়েন্টের কাজটা হচ্ছে একটা স্মার্ট স্লাইড তৈরি করা, ডিজাইন করা। এর জন্য আমরা আজকে জাস্ট আইডিয়া দিলাম কোথায় কি আছে, কালকে থেকে একেবারে প্র্যাকটিক্যাল নেমে যাবো। আমাদের হাতে সময় থাকলে হয়তো বা আমরা এটাকে আরো ডিপলি স্টাডি করতে পারতাম, সেই সুযোগ যেহেতু নাই, আমরা মোটামুটি একটা আইডিয়া দিলাম। আইডিয়া দেওয়ার পরে এখন আমরা নেক্সট ক্লাসে ডিজাইন করব, এবং সর্বশেষ ক্লাসে আমরা এগুলাকে কিভাবে ডাইনামিকলি প্রেজেন্ট করা যায়, এটাকে কিভাবে অ্যানিমেটেড এবং খুবই অসাধারণভাবে প্রেজেন্ট করা যায়, সেই চেষ্টাটা আমরা শেষ ক্লাসে করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, অলরেডি অনেক সময় চলে গেছে। আর প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নেন, এগুলো একটু প্র্যাকটিস করে ফেলেন। স্যার আমাদের কি তাহলে সিভি বানানোটা দেখাই দিবে স্যার? সিভি 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 তৈরি করা, আবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ স্যার বলেছিলেন যে আমাদেরকে সিভি বানানোটা শিখাবেন, তাহলে মানে যেহেতু স্লাইড বানানো শিখাবেন, মানে সিভিটা তো
বলছিলেন আচ্ছা, আর কি। এখন যদি আপনারা ফিল করেন যে আপনাদের সিভি একটা ডিজাইন করে দেখানো দরকার, তাহলে একটা ক্লাস আমাদের সিভি ডিজাইনে চলে যাবে। আর যদি মনে করেন যে না, আমরা ওভারঅল ডিজাইনের সাউন্ড আসতেছে কারো কাছ থেকে। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা ডিজাইন করবই, স্লাইড ডিজাইন করব, যদি আপনারা ফিল করেন যে আমাদের একটা সিভি ডিজাইন করে দেখালে ভালো হয়, তাহলে আমরা একটা ক্লাস সিভি ডিজাইন করব, আর একটা ক্লাস স্লাইড ডিজাইন করব। এখন আপনারা ডিসাইড করেন, বা হচ্ছে এটাও কোনো সমস্যা না, দুইটাই ডিজাইনের পার্ট। আর যদি মনে হয় যে আমরা দুইটা ডিজাইন একবারে ফ্ল্যাট ডিজাইন করি, সিভি ডিজাইন আপনি অটোমেটিক করতে পারবেন, এটা কঠিন কিছু না। আর যদি ফিল করেন যে না আমাদের সিভি ডিজাইনটা দেখানো দরকার, তাহলে নেক্সট ক্লাসে আমরা এজ ইউজুয়াল ডিজাইন দেখলাম, আর লাস্ট ক্লাসে আমরা একটা সিভি করে দেখলাম, যেহেতু ডিজাইন আমরা দুইটা ক্লাস পাবো। স্যার সিভিটা আমাদের অপশনাল থাকুক আর কি, আমাদের মানে সব শেখানোর পরে জাস্ট একদম শেষের দিকে একটু দেখা দিলেন আর কি ফরম্যাটটা। এই সবই শিখবেন আপনারা না? ঠিক আছে, আল্লাহ ভরসা, সুযোগ হলে তাহলে মিস করবো না। জি জি। আচ্ছা, আর কারো কোনো বিষয়? ঠিক আছে, কারো কোনো বিষয় না থাকলে আমি এখানেই শেষ করছি ভাই। তাহলে ভাইয়ের মতো করে শেষ করলাম ইনশাআল্লাহ। রেকর্ডিংটা কি স্টপ করে দেবো? জি ভাই, স্টপ করে দিলে ভালো হয়।